৯০তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে মানুষের ঢল। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যাশা বিএনপির। গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা। দোষারোপ নয়, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণের, বলেছেন তারেক রহমান। গণভোটে হাঁ জয়লাভ করলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টাকে অভিযোগ এনসিপির। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্রদলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পালিত হল স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। শ্রদ্ধা নিবেদনে সোমবার সকাল থেকেই জিয়া উদ্যানে মানুষের ঢল নামে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছে বিএনপি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে শেরেবাংলা নগরে ঢল নামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এমন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে যখন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নেতাকর্মীরা। সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, আগামীতে নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করবে। ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দলের নেতাকর্মীরাও। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, তারেক রহমানের হাত ধরেই দেশে ফিরে আসবে কাঙ্ক্ষিত গণতন্ত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা বলতে চাই, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কুরআন তেলাওয়াত, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয় জিয়া উদ্যানে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে যান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদি আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি। এছাড়াও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বেলা 11:30টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের অফিসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন অজিত সিং। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আগামী দিনের সম্পর্ক আরও জোরদার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন, উন্নয়ন ভাবনা, আমাদের 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী কী থাকছে এইগুলা এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইউভুক্ত দেশের প্রতিনিধিরা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। মাইকেল মিলারের নেতৃত্বে ইউভুক্ত দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন বৈঠকে। বিএনপির পক্ষে তারেক রহমানের নেতৃত্বে 5 সদস্যের একটি দল আলোচনায় অংশ নেয়। এ সময় রাষ্ট্রদূতদের স্বাগত জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরেন তিনি। আলোচনা উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, আসন্ন নির্বাচন সহ দ্বিপাক্ষিক সম্পর্ক। এ সময় ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন ইইউ রাষ্ট্রদূতরা। দেশ গড়তে স্লোগান ও দোষারোপের রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি, জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যশোরে অ্যালবিনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়ার জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। যশোর থেকে রাজেক জাহাঙ্গীরের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। অ্যালবিনিজম রোগে আক্রান্ত হওয়ায় সমাজের অবহেলা, দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা যশোরের ছোট্ট শিশু আফিয়ার। ছোটবেলা থেকেই কটূক্তি আর বঞ্চনার শিকার আফিয়া আর তার মায়ের দিন কেটেছে খোলা আকাশের নিচে অথবা জরাজীর্ণ ঘরে। যশোর সদরের রামনগর ইউনিয়নে তাদের নতুন ঘর করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বলেন, রাজনীতি মানে শুধু স্লোগান নয়, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা। আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল, মিটিং, স্লোগান? হ্যাঁ, মিছিল, মিটিং, স্লোগান রাজনীতির একটি অংশ, বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময়ে ঝড়, বৃষ্টি, তুফান, বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি, যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আফিয়ার মা মনিরা খাতুন। ভালো লাগতেছে যে আমি ঘরটা পেয়েছি, আমার থাকার ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমান ভাইকে অনেক ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই উদ্যোগ শুধু একটি ঘর নয়, একটি পরিবারের মর্যাদা আর নিরাপত্তার প্রতীক। একটা ঘর ছিল, তা সে বেড়া মেড়া ভাঙা, রাতে থাকতে পারতো না, যে চাচা বাড়ি থাকতো আফিয়ার মা। এখন এইটা তারেক জিয়া দেখে ভিডিওর মাধ্যমে, দেখার পর তারেক জিয়া এই ঘরটা তৈরি করে দিয়েছেন। এদের আছে ঘর ছিল না, এদের আছে ঘর করে দিয়েছে তারেক রহমান, তাতে আমরা খুশি। ঘর দিয়ে ভীষণ খুশি হয়েছি আমরা, এদের থাকতে দিয়েছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। নতুন ঘর মানেই নতুন করে বাঁচার সাহস, তাই ছোট্ট আফিয়ার চোখে মুখে আজ নতুন স্বপ্ন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। সিরাজুল মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 6:30টায় তার এই ভাষণে তিনি বলেন, হা ভোট দিলে শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি হবে, নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে,
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে প্রধান উপদেষ্টার কাছে নালিশ করেছে এনসিপি। তাদের প্রার্থীদের হেনস্থার অভিযোগও করেন এনসিপি নেতারা। এ সময় তারা প্রশ্ন তোলেন তারেক রহমানের পোস্টার বা বেগম জিয়ার শোক সভা নিয়েও। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে যমুনায় দেখা করেন জামাতের 10 দলীয় জোটে যোগ দেয়া এনসিপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেন নাহিদ, আসিফ, মনিরারা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে করা বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিক বা ঋণ খেলাপি বিএনপির এমন প্রার্থীদের আইন অমান্য করে কমিশন বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও দলগতভাবে বিএনপির বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের একগুচ্ছ অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এসব বিষয়ে কমিশন উদাসীন বলেও অভিযোগ তার। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা, যেটা তার নির্বাচনী এলাকা, পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে। এখন তো প্রচারণা করার নিয়ম নাই, কিন্তু সব জায়গায় তো মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে, এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে কিন্তু আমাদেরকেও তাহলে ইলেকশনের কমিশনের সামনে অবস্থান নিতে হবে। কমিশনের এমন আচরণ অব্যাহত থাকলে জোটকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেন নাহিদ ইসলাম। তো আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই, কিন্তু আমাদেরকে যাতে আন্দোলনের মাঠে আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রার্থীদের নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বছর শেষে অডিটের মাধ্যমে সংগ্রহ ও খরচের হিসেব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এমন উদ্যোগ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তার নামে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি কেউ। এ বিষয়ে কোনো প্রমাণ পেলে বিচার মাথা পেতে নেয়ার কথা জানান তিনি। বিকেলে জামাতের সাথে জোট নিয়ে ফের বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে তিনি বলেন, শীঘ্রই জোটবদ্ধ অবস্থান জানানো হবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে ইসি কোনো রাজনৈতিক চাপে নেই বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। এদিকে সোমবার নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপের খসড়া গ্যাজেটও প্রকাশ করেছে ইসি। অন্যদিকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। রিপোর্ট ওমর ফারুকের। গণতান্ত্রিক অগ্রযাত্রায় বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি 1 মাসেরও কম সময়। এরই মধ্যে অংশগ্রহণমূলক সফল নির্বাচনের বিশাল কর্মযজ্ঞে ব্যস্ত ইসি, যার ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে
রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালটের ভোট গণনায় ৩০০ জন প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণও শেষ হয়েছে। নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপের গেজেটও প্রকাশ করা হয়েছে। এতে ২২ জানুয়ারি ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ, ২৮ জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা, ১ ফেব্রুয়ারি অর্থ বরাদ্দ, ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে বিতরণ হবে। এমন বাস্তবতায় সকালে ইসি আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, এবার নির্বাচন ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান, এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। এদিকে পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সন্ধ্যা পর্যন্ত ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সন্ধ্যা নাগাদ এই কর্মসূচি স্থগিত করে তারা, তবে হুঁশিয়ারি দেয় নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে। আপনারা দেখবেন এই গুটি কয়েক এ টিম, বি টিম, সি টিম মিলিয়ে যুগ ফলে যতজন হয় তারা আজকে মাঠে নেমেছে, তারা আজকে মব ক্রিয়েট করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে যখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে, আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর ভয় পায় না। আমরা অনেক সাথ দিয়েছি। এই গুটি কয়েক মুনাফেকদের প্রতিহত করার জন্য আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। গুম নির্যাতনের নির্দেশদাতা, নির্যাতনকারী ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন হাম্মাম কাদের চৌধুরী। আওয়ামী শাসন আমলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যে হাম্মাম কাদের চৌধুরী এমন দাবি করেন। এদিকে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ ১২ জনকে গ্রেপ্তার করে ২৬ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সরারের রিপোর্ট। গুমের মামলায় সাক্ষ্য দিতে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। বাহিনীগুলোতে একটা কালচার হয়ে গিয়েছিল যে কোনো মানুষকে যেমন খুশি তেমনভাবে নাই করে দেওয়া যায় এবং এর জন্য কোনো জবাবদিহি করতে হয় না। এই কালচারের অবসানের জন্য বাংলাদেশে এই গুমের বিচার সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। যে মানুষগুলো দেশের স্বাধীনতার জন্যে, বৈষম্যহীন সমাজের জন্যে, বাক স্বাধীনতার জন্যে, সুশাসনের জন্য, নিজেদের অধিকারের জন্য যারা কথা বলেছেন, যারা অতীতে গুম হয়েছেন, নাই হয়ে গিয়েছেন, তাদের আত্মা চিরদিন কাঁদতে থাকবে যদি এই গুমের বিচার করা না যায়। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন হাম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যে তিনি বলেন ২০১৬ সালের ৪ আগস্ট তাকে গুম করা হয়। বিএনপির রাজনীতি করার কারণে গুম করে বারবার নির্যাতন করা হয় তাকে। 7 মাসে আমার সাথে কি কি ঘটেছে, কি ধরনের নির্যাতন ঘটেছে, ওটার ডিটেল বর্ণনাটা আজকে আমি মাননীয় আদালতের সামনে তুলে ধরেছি। তার সাথে সাথে যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। এর আগে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনকে গ্রেপ্তার করে ২৬ জানুয়ারি হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই মামলাটি বেসিকলি ভিডিও বেসড এলিগেশন। এখানে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এবং ওখানকার স্থানীয় যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারী যাদেরকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিয়েছে, আমরা তাদের অভিযোগে এখানে এনেছি। এবং এটা আমি আপনাদেরকে আবারও বলছি যে নারায়ণগঞ্জের টোটাল যে ম্যাসাকার হয়েছে তার একটি অংশ, যেটা ফতুল্লা, চাষাড়া এবং সাইনবোর্ড এলাকাতে সংঘটিত হয়েছে, সেখানে কোনো পুলিশের বিরুদ্ধেই ভিডিও ডকুমেন্টারিতে কিছু পাওয়া যায় নাই। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন নিরপেক্ষতা অক্ষুণ্ণ না রাখলে, সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন না করলে
ইতিহাসও এই দেশের জনগণের কাছে দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণ অভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের স্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক হবে। তবে কিছু দৃষ্টান্ত এবং নির্বাচন কমিশনের আচরণ দেখে মাঝে মাঝে প্রশ্ন জাগে। নিরপেক্ষতার জায়গায় কোনো চির ধরছে কিনা সেই শঙ্কা জাগে। স্মরণ করিয়ে দেন, কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির সুযোগ যেন না থাকে, এটি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সরকারের প্রধান দায়িত্ব। বলেন, একটি দল নির্বাচনে যাবে না, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যেন জনগণ নিশ্চিত হতে পারে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিশুদের খেলাধুলা ও সৃজনশীলতা চর্চায় অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি ওয়ার্ডে মানসম্মত খেলার মাঠ নির্মাণ করবে বলে জানান বিএনপির এই নেতা। সোমবার রাজধানীর গ্যান্ডারিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ইশরাক হোসেন। শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের যে বিষয়ে আগ্রহ আছে তাতে উৎসাহ দেওয়ার আহ্বান জানান অভিভাবকদের প্রতি। বিভিন্ন এলাকায় যেসব মাঠ রয়েছে সেগুলোকে মানসম্মত করার কথাও বলেন বিএনপির এই প্রার্থী। শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশই ভবিষ্যৎ সমাজ গঠনের মূল ভিত্তি বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। জানাবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হবি বা যে কোনো একটা, ধরো গান অথবা নাচ অথবা গিটার অথবা কোনো একটা খেলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যে কোনো একটা বা একের অধিক, কিন্তু অন্তত একটা জিনিস তোমরা অবশ্যই চর্চা করবে। তার মধ্যে যদি আমাদের দল সরকার গঠন করতে পারে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে হলেও খেলার স্থান অথবা খেলার মাঠ শিশুদের জন্য তৈরি করব। চট্টগ্রামের সীতাকুণ্ড অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। র্যাব জানিয়েছে, বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি টিম জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়। এ সময় গুরুতর আহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোহাম্মদ মোতালিব। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের চিকিৎসা চলছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করে। নগদবিহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার কেবল সময় ও খরচ সাশ্রয়ী করে না, স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ১-এর পরিচালক আনম মইনুল কবির এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ইউসিবি গ্রাহকদের জন্য নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দিনব্যাপী অনুষ্ঠানে ইউসিবি সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। ৯০তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে মানুষের ঢল। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যাশা বিএনপি। গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা দোষারোপ নয়, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণের, বলেছেন তারেক রহমান। গণভোটে হাঁ জয়লাভ করলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টাকে অভিযোগ এনসিপির। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্রদলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।